শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জঙ্গিবাদের অভিযোগে তালিবান শাসিত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ১৩০ তালেবান হত্যার দাবি, পাল্টা হামলায় ৫৫ পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল। বাংলাদেশে শুরু হয়েছে সামন্ততান্ত্রিক মহড়া কালচার। রাষ্ট্রীয় পুরস্কার নেওয়ার আগে গুণীজনদের শিখতে হচ্ছে ভব্যতা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আফগানিস্তানের রাজধানী কাবুল সহ একাধিক বড় শহরে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রতিবেশী দেশটির সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা কাবুল ও কান্দাহার থেকে বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের খবর দিয়েছেন। তালেবান সরকারের দক্ষিণাঞ্চলীয় শক্ত ঘাঁটি কান্দাহারেও জেট বিমানের শব্দ শোনা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুড়িয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। ইসলামাবাদের দাবি, বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষীদের উপর হামলা চালায়। তার আগেও আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার জেরে সীমান্তে উত্তেজনা বাড়ছিল। সর্বশেষ অভিযানের মাধ্যমে সেই উত্তেজনা সরাসরি সামরিক মুখোমুখিতে রূপ নিল। উভয় পক্ষই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। তবে নিহতের সংখ্যা নিয়ে দুই দেশই পরস্পর বিরোধী তথ্য দিয়েছে, যা বাঙালিয়ানা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তান তাদের ভূখণ্ডে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবানরা এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা তাদের অভ্যন্তরীণ সমস্যা। দীর্ঘদিনের এই বিরোধের জেরে ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এখন দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কিছু পাকিস্তানি সৈন্যকে আটক করেছে। তিনি আরও দাবি করেন, এ হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে এই সংখ্যার বিষয়টি কেউ স্বাধীনভাবে নিশ্চিত করেনি। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ইউরোপ শাখা এক বার্তায় চাঞ্চল্যকর দাবি করেছে। বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত অপারেশন গজবলিল হক অভিযানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেছে ওসিন্ট ইউরোপ। সেখানে বলা হয়েছে, কাবুলে সদর দপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা সহ কয়েকজন সিনিয়র তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তবে তালেবান সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার পাওয়া না পাওয়া ঘিরে একটি বিষয় সামনে এসেছে। মোহন রায়হান নিজেই জানিয়েছেন, তিনি আগের দিন স্পেশাল সিকিউরিটি ফোর্স আয়োজিত মহড়ায় অংশ নেন। অর্থাৎ রাষ্ট্রীয় পুরস্কার প্রদানের আগে এখন মহড়ার নামে গুণীজনদের ডেকে তাদের ভদ্রতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেমনটা দেয়া হয় ইউরোপের অনেক দেশে রাজা বা রানীদের সংস্পর্শে আসার ক্ষেত্রে। বাংলাদেশ রাজতন্ত্র নয়, গণতন্ত্র। এদেশের সরকার প্রধানকে নিয়োগ দেয় দেশের জনগণ। সে দেশের গুণীজনদের কেন ইউরোপীয় সামন্ততান্ত্রিক পদ্ধতিতে মহড়া দিতে হবে, সে প্রশ্ন উঠছে। সমাজ বিশ্লেষকরা মনে করেন, এটা রাজনীতিবিদদের একাংশের নিজেকে জনগণের চেয়ে বড় করে দেখার প্রক্রিয়ার অংশ। জানা যাচ্ছে, আগে এ ধরনের কোনো নিয়ম চালু ছিল না। বছর দুয়েক আগে এ মহড়া প্রথার উদ্ভব। দেশে এখন নির্বাচিত সরকার, যারা রাজা নন। সরকার প্রধানও এমন ব্যক্তি নন যিনি সারা জীবন রাজার মতো কোনো এনজিওর গদি সামলেছেন। তাহলে এ ধরনের আভিজাত্য প্রদর্শন কেন, সে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা মনে করেন, পুরস্কার দেওয়া না দেওয়া পরের ব্যাপার। যারা পুরস্কার পাবেন তাদের ডেকে মহড়া দেওয়ানোই স্পষ্টত অবমাননা। সরকার দ্রুততম সময়ের মধ্যে এই নব্য সামন্ততান্ত্রিক প্রথা বাতিল করা প্রয়োজন। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন।
রাতেই মামলার এজাহারভুক্ত 5 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তার ছেলে রয়েছেন। 26 ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে সদর উপজেলার মাথবদী থানার মহিষাসোড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দি মধ্যবর্তী একটি সর্ষে ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মহিষাসোড়া ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকত সে। তার বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। মেয়েটিকে 15 দিন আগে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা মনে করছেন ধর্ষণের বিচার দাবি করাতেই তাকে হত্যা করা হয়েছে। 2004 সালের 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হন প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ। এই ঘটনা নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন প্রতিভা মুৎসুদ্দি। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন প্রতিভা মুৎসুদ্দিকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইউরোপের দেশ সাইপ্রাস। আলোচনায় থাকা যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 2 জুন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। এর আগে 2 জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এশিয়া প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে এবার সভাপতি নির্বাচন করা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে যোগ দিয়েই বিনিয়োগ বাড়াতে উচ্চ সুদ হার পর্যালোচনার আভাস দিয়েছেন মোহাম্মদ মুস্তাকুর রহমান। বৃহস্পতিবার দায়িত্ব নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি গত 1.5 বছরে বন্ধ হওয়া কলকারখানা পুনরায় চালু করতে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তার নির্দেশনা দেন। গভর্নর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টিই হবে তার মূল অগ্রাধিকার। প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বৈষম্যহীন করার পাশাপাশি কর্মকর্তাদের কাজের পরিধি বাড়ানোর উপরও জোর দেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে সংযমী থাকবে জানিয়ে তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রেখে প্রবৃদ্ধিতে গতি ফেরানোই এখন মূল লক্ষ্য। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দুদক কার্যালয়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছে সাকিব আল হাসানের একদল অনুসারী। 26 ফেব্রুয়ারি দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে 20 থেকে 30 জনের একটি দল স্লোগান দিতে দিতে প্রবেশ করে কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করে। এ সময় দুদক বেনামি এ অভিযোগটি গ্রহণ করে। দুদকের এক কর্মকর্তা জানান, হট্টগোল করে কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করা হয়েছে। তবে জোর করে জমা দেওয়া এই অভিযোগটি আইন অনুযায়ী যাচাই বাছাই করা হবে। সুনির্দিষ্ট তথ্য উপাত্ত বা সত্যতা পাওয়া না গেলে এটি সরাসরি বাতিল করা হবে। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।